হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত। আজ আমরা চীন সম্পর্কে কথা বলতে যাচ্ছি, আর এর জন্য আমাদের ইতিহাসে ফিরে যেতে হবে এবং দেখতে হবে কিভাবে এটি আজকের অবস্থানে পৌঁছেছে। চীন সম্পর্কে চিন্তা করলে অনেক প্রশ্ন জাগে, যেমন এত জনবহুল দেশ কিভাবে এত উন্নত, বা চীন কিভাবে একটি অউন্নত দেশ থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছিল। এই প্রশ্নের উত্তর দেওয়া এত সহজ নয়, তবে আমি এই ভিডিওতে ঠিক সেই প্রশ্নটি করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। আমাকে আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করে শুরু করতে দিন। আপনি কি জানেন চীনে কত লোক বাস করে? অবশ্য আপনি কোথাও এটি সম্পর্কে পড়েছেন, তবুও আমি আপনাকে বলতে চাই, চীনের মোট জনসংখ্যা 1,396,000,000-এরও বেশি, যা এটিকে সমগ্র বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ করে তোলে। চীন বিশাল, এটি 9.6 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এর ফলে এটি রাশিয়া এবং কানাডার পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হয়ে ওঠে। চীন 14টি দেশের সাথে সীমান্ত ভাগ করে নেয়, যথা আফগানিস্তান, ভুটান, ভারত, কাজাখিস্তান, কিরগিজস্তান, লাওস, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, উত্তর কোরিয়া, পাকিস্তান, তাজিকিস্তান, ভিয়েতনাম এবং দেশটির পূর্ব এবং দক্ষিণ চীন সাগর উভয় পাশেই উপকূল রেখা রয়েছে। কিন্তু এত কিছুর পরেও চীন বিশ্বের বৃহত্তম অর্থনীতির একটি, বস্তুত দ্বিতীয় বৃহত্তম। আর এখন আমি নিশ্চিত যে আপনি নিশ্চয়ই ভাবছেন যে এটি কিভাবে ঘটল। এত বিশাল জনসংখ্যার দেশ, এত বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এবং সীমিত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও কিভাবে একটি পরাশক্তি হয়ে উঠল? এই প্রশ্নের কোনো একক উত্তর নেই, তবে আমি চীনের সাফল্যের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এখন এগিয়ে যাওয়ার আগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। এটি করার ফলে আপনি নিশ্চিত হবেন যে আপনি কখনোই আমাদের কোনো ভিডিও মিস করবেন না। এবার আসুন বিষয়টিতে ফিরে আসি। হলুদ নদী উপত্যকাকে চীনা সভ্যতার জন্মস্থান হিসেবে বিবেচনা করা হয়। চীনের প্রথম খ্যাত বসতিগুলি খ্রিস্টপূর্ব 2000 শতকে হলুদ নদীর তীরে অবস্থিত ছিল, যাকে হোয়াংহেও বলা হয়। এখানেই প্রথম চীনা রাজবংশ শাং রাজবংশের অস্তিত্ব ছিল। বিশ্বাস করা হয় শাং রাজবংশ 1600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1046 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী ছিল। শাং রাজবংশের পরে জৌ রাজবংশের আগমন ঘটে, যা 1045 খ্রিস্টপূর্বাব্দ থেকে 256 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী ছিল। এই রাজবংশকে মানবজাতির ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ হিসেবে বিবেচনা করা হয়। জৌ রাজবংশের পরে আরও বেশ কয়েকটি রাজবংশ চীনে রাজত্ব করেছিল। এদের মধ্যে কয়েকটি ছিল কিন রাজবংশ, হান রাজবংশ, তাং রাজবংশ এবং সং রাজবংশ। এই রাজবংশগুলি প্রত্যেকটি তাদের নিজস্ব অনন্য উপায়ে চীনের বৃদ্ধি এবং বিকাশে অবদান রেখেছিল। তবে কিং রাজবংশের সময়ই চীনের পতন শুরু হয়। 1644 থেকে 1911 সাল পর্যন্ত কিং রাজবংশ স্থায়ী হয়, আর এই সময় চীন বিশ্বের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিং রাজবংশের শাসকরা একাধিক নীতিমালা বাস্তবায়ন করেন, যার ফলে বিশ্বশক্তি হিসেবে চীনের পতন ঘটে। এই নীতিমালার মধ্যে ছিল সিভিল সার্ভিস পরীক্ষার প্রবর্তন, যার ফলে এক শ্রেণীর আমলাতন্ত্রের জন্ম হয়, যারা জনগণের সেবা করার চেয়ে নিজেদের ক্ষমতা ধরে রাখতে বেশি আগ্রহী ছিল। এছাড়াও কিং সরকার ক্রমশ দুর্নীতিগ্রস্ত এবং অক্ষম হয়ে ওঠে, যার ফলে জনগণের মধ্যে ব্যাপক দারিদ্র্য এবং অসন্তোষ দেখা যায়। ফলস্বরূপ চীন পূর্ব এশিয়ার অসুস্থ মানুষ হিসেবে পরিচিতি লাভ করে। 19 শতকের মাঝামাঝি সময়ে পশ্চিমী শক্তিগুলি চীনের দুর্বলতার সুযোগ নিতে শুরু করে, আর তারা দেশের ওপর অন্যায় চুক্তি চাপিয়ে দিতে শুরু করে। এই চুক্তিগুলি চীনকে পশ্চিমী পণ্যের জন্য তার বাজার উন্মুক্ত করতে বাধ্য করত, আর পশ্চিমীদের চীনে অবাধে ভ্রমণের অধিকারও দেয়া হয়েছিল। এই অর্থনৈতিক এবং রাজনৈতিক অসুবিধাগুলির পাশাপাশি চীন পশ্চিমী শক্তির দ্বারা অনেক অপমানেরও শিকার হয়েছিল। যেমন 1899 সালে একজন ব্রিটিশ মন্ত্রীকে চীনা ডাকাতরা অপহরণ করে এবং ব্রিটিশ সরকার চীনী সরকারকে 10 লক্ষ পাউন্ড মুক্তিপণ দিতে বাধ্য করে। এই ঘটনাকে চীনা জনগণের কাছে এক বিরাট অপমান হিসেবে দেখা হয় এবং এর ফলে 1900 সালের বক্সার বিদ্রোহের সূত্রপাত ঘটে।
বক্সার বিদ্রোহ ছিল চীনে সংঘটিত একটি পশ্চিমী বিরোধী এবং মাঞ্চু বিরোধী বিদ্রোহ। ধার্মিক এবং সুরহী সমাজ নামে পরিচিত বিদ্রোহীদের লক্ষ্য ছিল কিং রাজবংশকে উৎখাত করা এবং চীনে ফড়িনী প্রভাবের অবসান ঘটানো। তবে পশ্চিমী শক্তি এবং জাপান কর্তৃক প্রেরিত বহুমুখী বাহিনীর দ্বারা বিদ্রোহটি শেষ পর্যন্ত চিং রাজবংশকে উৎখাত করা হয়েছিল। বিদ্রোহের পরের ঘটনা চীনে আরও অস্থিরতা সৃষ্টি করে এবং ১৯১১ সালে কিং সম্রাটের পদত্যাগের ফলে রাজবংশের অবসান ঘটে এবং চীন প্রজাতন্ত্রের সূচনা হয়। এই সময়কালে চীন যে অপমান এবং দুর্বলতার মুখোমুখি হয়েছিল তা চীনা জনগণের মনে গভীর প্রভাব ফেলেছিল। তারা বিশ্বমঞ্চে তাদের দেশের শক্তি এবং মর্যাদা পুনরুদ্ধার করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। এই সংকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। আধুনিক চীনের উন্নয়নে ভূমিকা। চীনের উন্নয়নে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিষয় ছিল দেশে কমিউনিজম মতাদর্শের বাস্তবায়ন। চীনা কমিউনিস্ট পার্টি, যা সিসিপি নামেও পরিচিত, ১৯৪৯ সালে ক্ষমতায় আসে। মাও সেতুংয়ের নেতৃত্বে সিসিপি চীনকে একটি কমিউনিস্ট রাষ্ট্রে রূপান্তরিত করার লক্ষ্যে একাধিক নীতি বাস্তবায়ন করে। সিসিপি কর্তৃক বাস্তবায়িত সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগুলির মধ্যে একটি ছিল কৃষির সমষ্টিগতকরণ। এর মধ্যে ছিল ছোট ব্যক্তিগত খামারগুলিকে বৃহৎ, যৌথ মালিকানাধীন খামারে একীভূত করা। এই নীতির লক্ষ্য ছিল কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। যাই হোক, সমষ্টিগতকরণ প্রক্রিয়া কৃষকদের কাছ থেকে প্রতিরোধের মুখোমুখি হয়েছিল, যার ফলে ১৯৫৮ সালে গ্রেট লিপ ফরওয়ার্ড আন্দোলন শুরু হয়েছিল। এই আন্দোলনের লক্ষ্য ছিল চীনকে দ্রুত কৃষিভিত্তিক সমাজ থেকে একটি শিল্প সমাজে রূপান্তরিত করা। সিসিপি ছোট, অনানুষ্ঠানিক কর্মশালায় ইস্পাত উৎপাদনকে উৎসাহিত করার মতো নীতি বাস্তবায়ন করেছিল, যা ছোট অনানুষ্ঠানিক কর্মশালায় ইস্পাত উৎপাদনকে উৎসাহিত করেছিল। তবে গ্রেট লিপ ফরওয়ার্ড আন্দোলনের ফলে ব্যাপক দুর্ভিক্ষ এবং অর্থনৈতিক দুর্দশা দেখা দেয়। এই বিপর্যয় সত্ত্বেও সিসিপি সমাজতান্ত্রিক নীতি বাস্তবায়ন অব্যাহত রাখে, যার মধ্যে রয়েছে গ্রামাঞ্চলে কমিউন প্রতিষ্ঠা, যার লক্ষ্য ছিল স্বয়ংসম্পূর্ণ সম্প্রদায় তৈরি করা। এই নীতিগুলির লক্ষ্য ছিল সমতাবাদ এবং সমষ্টিবাদকে উৎসাহিত করা, কিন্তু প্রায়ই অদক্ষতা এবং কৃষি উৎপাদন হ্রাসের দিকে পরিচালিত করে। তা সত্ত্বেও একটা আদর্শ হিসেবে কমিউনিজমের প্রতি সিসিপির অঙ্গীকার চীনের রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চীনের উন্নয়নের কথা বলার সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা বিবেচনা করা প্রয়োজন তা হল বৈদেশিক বাণিজ্য। প্রাচীনকাল থেকেই চীন অন্যান্য দেশের সাথে বাণিজ্যে নিযুক্ত ছিল। চীনকে ইউরোপের সাথে সংযুক্তকারী সিল্ক রোড পণ্য ও ধারণা বিনিময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ ছিল। মিং এবং কিং রাজবংশের সময় চীন রেশম, চীনামাটির এবং চা উৎপাদনকারী একটি প্রধান দেশ হয়ে ওঠে, যা ইউরোপে অত্যন্ত চাহিদা ছিল। আফিম যুদ্ধ এবং পশ্চিমা শক্তির সাথে অন্যান্য সংঘর্ষ চীনের ঐতিহ্যবাহী বাণিজ্য পথগুলিকে ব্যাহত করে এবং অসম চুক্তি আরোপের দিকে পরিচালিত করে, যার ফলে চীন বিদেশি পণ্যের জন্য তার বাজার উন্মুক্ত করতে বাধ্য হয়। এই চ্যালেঞ্জগুলি সত্ত্বেও আন্তর্জাতিক বাণিজ্যে চীনের অংশগ্রহণ তার উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক দশকগুলিতে চীন বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক হয়ে উঠেছে এবং বিশ্ব অর্থনীতিতে একটি প্রধান খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ২০০১ সালে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিওতে তার সদস্যপদ চীনকে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় সংযুক্ত করতে সাহায্য করেছে এবং এর দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রেখেছে। বিশ্ব বাণিজ্যে চীনের অংশগ্রহণ অসংখ্য সুবিধা এনেছে, যার মধ্যে রয়েছে রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ এবং বিশেষায়িত শিল্পের বিকাশ। তবে এটি অন্যান্য রপ্তানিকারী দেশগুলির প্রতিযোগিতা এবং বৌদ্ধিক সম্পত্তি সুরক্ষা নিয়ে উদ্বেগের সম্মুখীনও হয়েছে। এই চ্যালেঞ্জগুলি সত্ত্বেও বৈদেশিক বাণিজ্যে চীনের অংশগ্রহণ তার অর্থনৈতিক বৃদ্ধি এবং উন্নয়নের একটি চালিকা শক্তি হিসেবে রয়ে গেছে। এই সমস্ত ফ্যাক্টরগুলি সত্ত্বেও চীনের নেতাদের প্রচেষ্টাকে উপেক্ষা করা যায় না, যারা দেশটিকে একটি গরিব, বিচ্ছিন্ন নাতা থেকে একটি আধুনিক, শিল্পায়িত শক্তিতে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দেং শিয়াওপিংয়ের মতো নেতারা, যিনি অর্থনৈতিক সংস্কার প্রবর্তন করেছিলেন যা চীনকে বৈদেশিক বিনিয়োগ এবং বাণিজ্যের জন্য উন্মুক্ত করেছিল, অবশেষে তার দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির ভিত্তি স্থাপন করেছিলেন। জিয়াং জেমিন, যিনি অর্থনৈতিক সংস্কারের নীতি চালু রেখেছিলেন এবং সিসিপিতে বৃহত্তর স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনার জন্য ৩টি প্রতিনিধিত্বের ধারণা চালু করেছিলেন। হু জিনতাও,
যিনি টানা ১৪তম বছর অঙ্কের অর্থনৈতিক বৃদ্ধির তত্ত্বাবধান করেছিলেন এবং আয় বৈষম্য এবং পরিবেশগত স্থিতিশীলতা মোকাবিলার নীতি বাস্তবায়ন করেছিলেন। শি জিনপিং, যিনি তার ক্ষমতা সংহত করেছিলেন এবং চীনের বৈশ্বিক প্রভাব বৃদ্ধির জন্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মতো উচ্চাভিলাষী প্রকল্প বাস্তবায়ন করেছিলেন। প্রত্যেক নেতা তাদের নিজেদের পথে চীনের আধুনিক বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং এটি আমাদের বর্তমান সময়ে নিয়ে আসে। আজ চীন বিশ্বমঞ্চে একটি প্রধান খেলোয়াড়। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং অনেক দেশের জন্য একটি প্রধান বাণিজ্যিক পার্টনার। চীন একটি প্রযুক্তিগত শক্তিতে পরিণত হয়েছে, যেখানে হুয়াওয়ে এবং টেনসেন্টের মতো কোম্পানিগুলি উদ্ভাবনের অগ্রভূমিকায় আছে। তাছাড়া চীনের সামরিক শক্তিকেও অবমূল্যায়ন করা উচিত নয়, কারণ দেশটির রয়েছে বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী এবং উন্নত আটনীবাস্ত্র। এই সফলতা সত্ত্বেও চীন এখনও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি, যেমন আয় বৈষম্য, পরিবেশগত স্থিতিশীলতা এবং বৃদ্ধ জনসংখ্যা। তবে দেশটির সংহৃত নেতৃত্ব এবং অর্থনৈতিক বৃদ্ধি এবং উন্নয়নের প্রতি অঙ্গীকার অনেককে আত্মবিশ্বাসী করে তোলে যে চীন আগামী বছরগুলিতেও প্রসিদ্ধি লাভ করবে। আমি আশা করি এই ভিডিওটি আপনাকে চীন এবং এর বিবর্তনে অবদান রাখা বিভিন্ন কারণ সম্পর্কে আরও ভালো ধারণা দিয়েছে। বছরের পর বছর ধরে দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং নিচের মন্তব্য বিভাগে আপনার মতামত এবং প্রতিক্রিয়া জানাতে আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে লাইক বাটনটি প্রেস করুন এবং আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন। আরও তথ্যবহুল কন্টেন্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য আবারও ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ভিডিওতে আপনাকে দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। ততক্ষণ পর্যন্ত কৌতূহলী থাকুন এবং শিখতে থাকুন।